আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে নুন, চিনি বা দামি রত্নপাথরের মতো ক্রিস্টালগুলোর আকার এত নিখুঁত আর সুন্দর কেন হয়? এগুলোর মসৃণ তল আর ধারালো কোণাগুলো দেখলে মনে হয় যেন কেউ খুব যত্ন করে এগুলোকে কেটে বানিয়েছে। চলুন, আজ আমরা এই জ্যামিতিক সৌন্দর্যের পেছনের আসল রহস্যটা খুঁজে বের করি। প্রশ্নটা শুনতে হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এর উত্তরটা আমাদের নিয়ে যাবে অণু পরমাণুর এক অসাধারণ আর সুশৃঙ্খল একটা জগতে। ভাবুন তো, একরত্তি নুনের দানা থেকে শুরু করে বিশাল একটা হিরে, সবকিছুর মধ্যেই একটা গোপন নিয়ম কাজ করে। কি সেই নিয়ম? আসলে ক্রিস্টালস অ্যান্ড ক্রিস্টাল স্ট্রাকচার্স বইটা থেকে আমরা জানতে পারি যে ক্রিস্টালের বাইরের এই সৌন্দর্যের আসল রহস্যটা লুকিয়ে আছে এর ভেতরের অদৃশ্য পারমাণবিক গঠনের মধ্যে। মানে, আমরা বাইরে থেকে যা দেখি তা আসলে ভেতরের ওই নিখুঁত সজ্জারই একটা প্রতিফলন। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক কি সেই মূল বৈশিষ্ট্য যা একটা ক্রিস্টালকে অন্য সব কঠিন পদার্থ থেকে আলাদা করে আর তাদের এই অসাধারণ রূপটা দেয়। ক্রিস্টালের সবচেয়ে বড় পরিচয় হল এই লং রেঞ্জ অর্ডার বা দীর্ঘ পরিসরের শৃঙ্খলা। সহজ কথায় বলতে গেলে একটা ক্রিস্টালের এক কোণায় পরমাণুরা যেভাবে সাজানো থাকে, লক্ষ লক্ষ পরমাণু দূরে অন্য আরেকটা কোণাতেও তারা ঠিক একই রকমভাবে সাজানো থাকে। এই প্যাটার্নটা কোনো ব্যতিক্রম ছাড়াই চলতেই থাকে। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা ওয়ালপেপারের কথা ভাবি। একটা ওয়ালপেপারে যেমন একটা নকশা বারবার পাশাপাশি রিপিট হতে থাকে, ক্রিস্টালের ভেতরেও পরমাণুগুলো ঠিক সেভাবেই একটা 3D প্যাটার্নে নিজেদের বারবার রিপিট করে একটা বিশাল কাঠামো তৈরি করে ফেলে। ওকে, এবার চলুন আরও গভীরে যাই। আমরা যেন পারমাণবিক স্তরে জুম ইন করে সেই মূল জিনিসটা খুঁজে বের করব, যাই নিখুঁত শৃঙ্খলাটা তৈরি করে। কি এই জিনিস, আর এটা কাজই বা করে কিভাবে? এই মৌলিক বিল্ডিং ব্লকটার নাম হল ইউনিট সেল। এটাকে অনেকটা পারমাণবিক লেগো ব্রিকের মতো ভাবতে পারেন। ঠিক যেমন হাজার হাজার ইট দিয়ে একটা দেয়াল তৈরি হয়, সেরকমই কোটি কোটি ইউনিট সেল পাশাপাশি বসে একটা সম্পূর্ণ ক্রিস্টাল তৈরি করে। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনি একটা ইউনিট সেল নিলেন, তারপর সেটাকে না ঘুরিয়ে বা না পাল্টে সেটার কপিগুলো 3 দিকে, মানে ডানে বামে সামনে পেছনে এবং উপরে নিচে সাজিয়ে যেতে থাকলেন। এভাবেই পরমাণুর একটা বিশাল সুশৃঙ্খল জাল বা ল্যাটিস তৈরি হয়ে যায়, যেটাকেই আমরা ক্রিস্টাল বলি। আচ্ছা, ইট তো পাওয়া গেল। এখন চলুন দেখি এর ব্লুপ্রিন্ট বা নকশাগুলো কীরকম হয়। আর মজার ব্যাপার হলো, এই পারমাণবিক ইটগুলোর আকৃতি কিন্তু খুব বেশি রকমের হয় না, হাতে গোনা কয়েকটা নকশার মধ্যে সীমাবদ্ধ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই মহাবিশ্বের সমস্ত ক্রিস্টাল, সেটা আমাদের খাবার নুনই হোক বা শরীরের প্রোটিন, সব কিছুই মাত্র এই 7টা মৌলিক জ্যামিতিক সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ভাবা যায়, প্রকৃতির এত যে বৈচিত্র্য, তার মূলে রয়েছে মাত্র 7টা ব্লুপ্রিন্ট। এই 7টা সিস্টেমের মধ্যে কতটা বৈচিত্র্য থাকতে পারে সেটা বোঝার জন্য দুটো একেবারে বিপরীত উদাহরণ দেখা যাক। একদিকে আছে কিউবিক সিস্টেম, যেটা হলো সবচেয়ে গোছানো আর প্রতিসম। এর 3টে বাহুই সমান আর সব কোণই 90 ডিগ্রি, মানে একটা নিখুঁত বাক্স। আর অন্যদিকে আছে ট্রাইক্লিনিক, যার কোনো বাহু বা কোণই সমান নয়, এটা সবচেয়ে অগোছালো। তো এই যে ইউনিট সেল, এটার আকার আর আকৃতি ঠিক করে দেয় কয়েকটা জিনিস। 3টে অক্ষের দৈর্ঘ্য, যেগুলোকে এ বি সি বলা হয়, আর তাদের মাঝের 3টে কোণ, মানে আলফা, বিটা আর গামা। এই দৈর্ঘ্য আর কোণগুলোই ঠিক করে দেয় ইউনিট সেলটা দেখতে কেমন হবে। এরাই হলো প্রকৃতির পারমাণবিক স্থাপত্যের মূল নিয়মকানুন। এখানে একটা জরুরি ব্যাপার আছে। ইউনিট সেল তো হলো একটা খালি বাক্সের মতো, তাই না? কিন্তু এর ভেতরে পরমাণুগুলো বসে কোথায়? চলুন কয়েকটা সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। চলুন একটা খুব পরিচিত উদাহরণ দেখি। তামা, মানে আমরা যে ইলেকট্রিকের তারে ব্যবহার করি সেই তামা। এর ভেতরের পরমাণুর গঠনকে বলা হয় ফেস সেন্টার্ড কিউবিক। নামটা একটু খটমট লাগলেও এর মানে খুব সহজ। পরমাণুগুলো একটা ঘনকের কোণায় আর প্রত্যেকটা তলের ঠিক মাঝখানে বসে থাকে। তামার এই ইউনিট সেলটা একটা কিউবিক বাক্স। এর 8টা কোণায় আর 6টা তলের ঠিক মাঝখানে পরমাণু থাকে।
এখন মনে হতে পারে অনেকগুলো পরমাণু আছে, কিন্তু আসলে একটা ইউনিট সেলের ভাগে সব মিলিয়ে মাত্র 4টে পূর্ণ পরমাণু পড়ে, কারণ কোনা আর তলের পরমাণুগুলো পাশের অন্য ইউনিট সেলের সাথে শেয়ার থাকে। ওকে, এবার তামার পর আরেকটা ধাতু দেখি, টাংস্টেন। এটা পুরনো দিনের লাইট বাল্বের ফিলামেন্টে ব্যবহার হতো। এটাও কিউবিক সিস্টেমেরই, কিন্তু এর ভেতরের সজ্জাটা একটু অন্যরকম। টাংস্টেনের ইউনিট সেলকে বলা হয় বডি সেন্টার্ড কিউবিক। এখানেও 8টা কোনায় পরমাণু আছে, কিন্তু ফেস বা তলের কেন্দ্রে কিছু নেই। তার বদলে একটা গোটা পরমাণু পুরো বাক্সটার একেবারে মাঝখানে বসে আছে। ভাবা যায় শুধু একটা অ্যাটমের জায়গার এই সামান্য এদিক ওদিক হওয়ার কারণেই তামা আর টাংস্টেনের মতো দুটো ধাতুর ধর্মে এত বড় একটা পার্থক্য তৈরি হয়ে যায়। এত সব তো জানলাম, কিন্তু প্রশ্ন হল, এই যে এত ছোট অদৃশ্য একটা পারমাণবিক কাঠামো, এটা বোঝাটা এত জরুরি কেন? বাস্তব জীবনে এর কাজটা কি? এই ব্যাপারটা ক্রিস্টালস অ্যান্ড ক্রিস্টাল স্ট্রাকচার্স বইয়ের একটা অংশে খুব সুন্দরভাবে বলা হয়েছে। আমাদের আধুনিক প্রযুক্তির ভিত্তি, যেমন কম্পিউটারের মাইক্রোচিপ থেকে শুরু করে পারমাণবিক শক্তি, এই সব কিছুই সম্ভব হয়েছে ক্রিস্টালের গঠন সম্পর্কে আমাদের গভীর জ্ঞানের জন্য। এই ক্ষুদ্র বিন্যাসটা না বুঝলে আধুনিক বিশ্বটা হয়তো কল্পনাই করা যেত না। আর এর ব্যবহার যে কত দিকে ছড়িয়ে আছে তা শুনলে অবাক হতে হয়। জীববিজ্ঞানীরা প্রোটিনের গঠন বুঝতে এটা ব্যবহার করেন, যা নতুন ওষুধ বানাতে কাজে লাগে। ইঞ্জিনিয়াররা আরও মজবুত ধাতু বানানোর জন্য এটা নিয়ে গবেষণা করেন। রসায়ন, পদার্থবিদ্যা, মিনারেলজি, এমন কোনো বৈজ্ঞানিক ক্ষেত্র নেই যেখানে ক্রিস্টালোগ্রাফির প্রয়োজন হয় না। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? ক্রিস্টালের যে নিখুঁত সৌন্দর্য আমরা বাইরে থেকে দেখি, তার পেছনে আছে পরমাণুর এক অসাধারণ সুশৃঙ্খল জগৎ। এই জগৎটাকে বোঝার মাধ্যমে আমরা ইতোমধ্যেই প্রযুক্তি আর চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছি। এখন প্রশ্ন হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আর কোন কোন সম্ভাবনার দরজা খুলতে চলেছি?